জয় হিন্দ। আজ সপ্তম শ্রেণীর প্রভাতী গণিত বইয়ের পঞ্চম অধ্যায় থেকে আমরা যে ভগ্নাংশের বর্গমূল সংক্রান্ত অঙ্ক করছিলাম, আজ ওই অধ্যায়ের শেষ অংশগুলো করব। তোমরা এই ভগ্নাংশের বর্গমূল সংক্রান্ত ক্লাসটা দেখার আগে অবশ্যই তোমরা প্রথম ক্লাসটা দেখে নেবে। সেখানে ভগ্নাংশ বর্গমূল সংক্রান্ত যে সমস্ত নিয়মাবলী আমাদের প্রয়োজন হয়, ঠিক আছে, কীভাবে বর্গ করতে হয়, বর্গ কী, হ্যাঁ, দশমিক সংখ্যার পরে কীভাবে বর্গ বসে, বর্গমূল করার পরে দশমিক সংখ্যা আমরা কীভাবে বসাবো, কোনো সংখ্যাকে দ্রুত আমি কী করে বর্গ করতে পারবো, তো এই সমস্ত নিয়মাবলী কিন্তু আমি, তারপরে কোনো সংখ্যাকে আমি কী করে বর্গমূল করব, হ্যাঁ, এই সমস্ত প্রত্যেকটা নিয়মাবলী কিন্তু ধরে ধরে প্রথম ক্লাসগুলোতে দেওয়া আছে, কনসেপ্টের ক্লাস। তারপরে আমরা পরের ক্লাসে আমরা এই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নের প্রত্যেকটা প্রশ্ন আমরা ধরে ধরে সমাধান করে দিয়েছি। এখানে এ গেল, বি এ দেখো, বি অনেক প্রশ্ন দেওয়া আছে, সত্য মিথ্যা নির্ণয় করো। নিচের প্রশ্নগুলো বর্গমূল নির্ণয় করার প্রচুর প্রশ্ন দেওয়া আছে, বর্গমূল কীভাবে করতে হয়। এফ দাগে কিছু প্রশ্ন দেওয়া আছে, যে সংখ্যাগুলো বর্গমূল করা যায় না সেই সংখ্যাগুলো আমরা কীভাবে আসন্ন মানে দশমিক সংখ্যায় বর্গমূল প্রকাশ করব। শেষে দেওয়া আছে এফ দাগে কিছু বড় প্রশ্ন দেওয়া আছে, তো এফের প্রশ্নগুলো আমরা করছিলাম। তো গত ক্লাসগুলোতে আমরা 1 থেকে 20 পর্যন্ত প্রত্যেকটা অঙ্কের সমাধান করে দিয়েছি। আজকে আমরা বাকি শেষ ক্লাসের বাকি অংশগুলো সমাধান করব। তো দেখো 21 দাগে কী দেওয়া আছে, আমরা 21 দাগ থেকে বাকি অঙ্কগুলো সমাধান করব। প্রথম প্রশ্ন কি বলেছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 2.1 সেন্টিমিটার এবং প্রস্থ 1 সেন্টিমিটার হলে আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য কত। তো দেখো আয়তক্ষেত্র ছবিটা কেমন হয়, আয়তকার অঞ্চলের ছবিটা এরকম হয়, ঠিক আছে, এরকম আয়তকার, এই হচ্ছে আয়তকার ক্ষেত্র, ঠিক আছে। এই বড় অংশটাকে বলা হয় দৈর্ঘ্য আর ছোট অংশকে বলা হয় কি প্রস্থ। এই দৈর্ঘ্য কত 2.4 সেমি আর প্রস্থ কত 1 সেমি, ঠিক আছে। আমাকে বলেছে কি কর্ণের দৈর্ঘ্য, কর্ণ কি, কর্ণ এখান থেকে এই পর্যন্ত টানলে যে দাগটা পাওয়া যায় সেটাকে বলা হয় কর্ণ, মানে এই কোণা থেকে এই কোণা, বোঝা গেল। তাহলে আমার এই কোণাটার দৈর্ঘ্য বার করতে হবে। তো দেখো আমরা কি জানি, আমি কিন্তু কনসেপ্টটা বলে দিচ্ছি, তোমরা কিন্তু লেখাটা তুমি লিখবে, ঠিক আছে। তোমরা লিখবে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 2.4 সেন্টিমিটার এবং প্রস্থ 1 সেন্টিমিটার হলে কর্ণের দৈর্ঘ্য আমরা কী করে বার করব। আমরা জানি কি, আমরা জানি এটা দেখো, এটা 90 ডিগ্রি না, এটা এখানে 90 ডিগ্রি কোণ করেছে না, তার মানে এটা পিথাগোরাসের সূত্র অনুযায়ী কাজ হবে। এটা ভূমি, এটা লম্ব, তাহলে ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার, ঠিক আছে। তোমরা লিখবে যে আমরা জানি কি জানি, ভূমি স্কোয়ার, এই আয়তকার ক্ষেত্রের বার করতে হবে না কর্ণ, তাহলে এটা ভূমি, এটা লম্ব, তাহলে ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, ঠিক আছে, এটা আমি জানি। এবার দেখো, এবার ভূমি স্কোয়ার কত, ভূমি স্কোয়ার পাচ্ছি আমরা কত 2.4, তাই না, সেন্টিমিটার, আর লম্ব কত 1 সেন্টিমিটার সমান সমান অতিভুজ স্কোয়ার, তাই তো। এবার দেখো এখান থেকে আমি 2.4 স্কোয়ার করবো, কত হবে 2.4 মানে 24 গুণ 24 কত হয়, 24 গুণ 24 576, তাহলে 5.76, তাই না। আগে একের স্কোয়ার কত হয়, একের স্কোয়ার 1 সমান সমান অতিভুজ স্কোয়ার, ঠিক আছে। বা এখান থেকে আমি কাজ করবো, অতিভুজটাকে আমি বাঁ দিকে নিয়ে আসবো, ঠিক আছে, অতিভুজটা কী করবো আমি বাম দিকে নিয়ে আসবো, তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমান, এটা আমি যোগ করি, 5.76 সঙ্গে 1 যোগ করলে কত হবে 6.76, ঠিক আছে, কারণ একের পর দশমিক আছে না, একের পর দশমিক দুটো শূন্য, তাহলে এখানে 7 6 বসে গেল, আর একটা 5-এর সঙ্গে যুক্ত হলো, তাহলে 6.76, তাহলে অতিভুজের স্কোয়ার মানে 6.76, বা অতিভুজ মানে কত হবে, অতিভুজ সমান সমান 6.76 কী হবে বর্গমূল, কারণ এদিকে আমি বর্গ ছিল তুলে দিয়েছি, এদিকে কত বর্গমূল হয়েছে, ঠিক আছে। কত হবে এটা, এই 6.76 বর্গমূলগুলো কত হয় 25 25 625 26 26 676, তাহলে 2.6 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে আমি অতিভুজ যে আয়তক্ষেত্র ছবিটা পেলাম, এই কর্ণের দৈর্ঘ্য কত 2.6 সেন্টিমিটার। বোঝা গেল, অঙ্কটা কিন্তু সহজ, শুধুমাত্র আমাকে এই ভূমি স্কোয়ার এবং লম্ব স্কোয়ার সূত্রটা জানলে আমি অঙ্কটা দ্রুত করতে পারবো, ঠিক আছে। তোমরা লিখবে যে অতএব আয়তক্ষেত্র জ্যামিতির কর্ণের দৈর্ঘ্য 2.6 সেন্টিমিটার। পরে দেখিনি পরের অঙ্কটা কী আছে, দেখো 3টি ধনাত্মক সংখ্যা, ঠিক আছে, প্রথমটি এবং দ্বিতীয়টি গুণফল 0.06,
দ্বিতীয় এবং তৃতীয় গুণফল 0.018 এবং প্রথম ও তৃতীয় গুণফল 0.012 হলে তিনটি সংখ্যা নির্ণয় করো। তো দেখো এইখানে আমার একটা ভুল আছে, ঠিক আছে? সেটা হচ্ছে এটা কিন্তু এরকম হবে না, এটা কী হবে, এটা হচ্ছে গিয়ে এই 0.18 হবে, ঠিক আছে? 0.18 এটাও তাই হবে, ঠিক আছে? 0.12 এটা ভুল আছে, ঠিক আছে? তোমরা লিখে নেবে ঠিক করে, এগুলো সব একই রকম হবে। এবার ধরে নেবো তিনটি ধনাত্মক সংখ্যা, মনে করো একটি সংখ্যা এ, একটি সংখ্যা বি, একটি সংখ্যা সি। তোমরা ধরবে যে ধরি তিনটি সংখ্যা যথাক্রমে এ, বি এবং সি, ঠিক আছে? এবার বলা আছে কি, প্রশ্ন অনুসারে কী বলা আছে আমার দেখো। তো দেখো বলা আছে কি আমার ধনাত্মক সংখ্যা প্রথমটি এবং দ্বিতীয়টির গুণফল কত বলেছে, প্রথম দ্বিতীয় গুণফল 0.06, দ্বিতীয় এবং তৃতীয় গুণফল কত বলেছে 0.18, তৃতীয় এবং প্রথমে গুণফল বলেছে 0.12, ঠিক আছে? এবার দেখো এখান থেকে আমি ভালো করে যদি দেখি, আমি এবার দেখো আমি এক কাজ করি, এই ডান দিক বাম দিক ভালো করে যদি দেখি, আমি দেখো সব গুণ করে দেবো, ঠিক আছে? আমি কি করব, এই বাম দিকে সবগুলো গুণ করবো। তাহলে দেখো এ আর এ দুটো আছে না, তাহলে এ স্কোয়ার হবে না, এ স্কোয়ার গুণ বি দুটো না, একটা বি না, তাহলে বি স্কোয়ার গুণ সি দুটো না, সি স্কোয়ার। তাহলে কী করলাম, আমি বাম দিকে সমস্ত গুণ করলাম, ডান দিকে সবগুলো গুণ করব। কত আছে এখানটায়, এখানে আছে 606 গুণ 0.18 গুণ 0.12, তাই না? এবার দেখো বাম দিকে সবগুলো বর্গ আছে না, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার না, বা এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সমান সমান এই সংখ্যাগুলো গুণ পেয়েছি। কত আছে সোজা করে লিখি আমি একটু, 0.6 গুণ 0.18 গুণ 12, ঠিক আছে? তাহলে এ বি সি কত হবে, বা এ বি সি কত হবে, এদিকে বর্গ ছিল না, ডান দিকে আমি বর্গমূল করবো। তো বর্গমূল করি আমি এখান থেকে, তাহলে দেখো 0.6 গুণ 0.18 গুণ 0.12 এই আছে না, বর্গমূল করে দিলাম। এবার দেখো আমি সংখ্যাটাকে আর বড় করে গুণ করব না, আমি কি করব, এটাকে গুণ আকারে লিখব, ঠিক আছে? লিখে আমার সহজেই তাহলে অঙ্কটা হবে আমার। তো দেখো আমি কি করব, এই সংখ্যাগুলো সব ভেঙে লিখবো, ঠিক আছে? এই 6কে কী লিখবো, 0.3 গুণ 0.2, ঠিক আছে? এই 18টাকে কী লিখবো আমি, 0.3 গুণ 0.3 গুণ 2। এই 12টা কী লিখবো আমি, 0.3 গুণ 0.2, 3 গুণ 6 গুণ 2 হলো। এ দেখো আমি লিখে নিয়েছি এইভাবে, ঠিক আছে? এইবার দেখো এইবার যদি আমি কী করবো, এই জোড় থেকে একটি করে বাইরে নেবো, ঠিক আছে? এ একটি 3, এ একটি 3, বাইরে কত আসবে 0.3 গুণ, দেখো এ একটি 3, এ একটি 3, বাইরে কত আসবে 0.3 হলো। দেখো এ একটি 2, এ একটি 0.2 কিন্তু 0.2, বাইরে আসলো কত, একটি 0.2। আর দেখো শুধু একটি 2 আছে না, শুধু একটি 2, বাইরে আসলো শুধু 2 হলো। এবার দেখো গুণ করে দেখি আমি, দেখো 3 তিরিককে 9, 9 দুগুণ 18 দুগুণ 36, না 36 এসছে আমার গুণ করে, দশমিক বসবে 2 দুগুণ 4 নং 36, এই এখানে শূন্য, এই কারণ 1 ঘর 2 ঘর 3 ঘর করে দশমিক বসবে। তাহলে এ বি এবং সি এর গুণফল কত পেয়েছি আমি, 0.036, ঠিক আছে? এখান থেকে আমি এ বি সি আলাদা করে বার করব। তো দেখো আমার এ বি সি, দেখো এ বি সি কত পেয়েছি আমি, এ বি সি কত পেলাম আমি, 360, তাই না? ঠিক আছে, তাহলে এবিসি কত পেয়েছি আমি, 0.036। তাহলে এ দেখো, তাহলে এ আর বি এর গুণফল কত, 0.06 না? তাহলে এ বি সি, তাহলে দেখো এ বি সি তিনটে গুণ করে যদি এটা পাই আমি, তাহলে সি কত পাবো, এখান থেকে আমি সি বার করতে পারবো। কী করবো, সি বার করতে গেলে আমার এ বি সি তিনটে গুণ করে এটা আসছে, আর এ বি গুণ করে আমার এটা আসছে। তাহলে যদি আমি এইটাকে এটাতে ভাগ করি, তাহলে আমি সি পেয়ে যাবো না? তাহলে সি কত, এখানে দেখো 0.036কে আমি কত ভাগ করব, 0.06 ভাগ করি। তাহলে দেখো এইখানে আমার দশমিকের পরে ক ঘর, 3 ঘর না, এখানে 2 ঘর, তাহলে তুলে দিলাম, থাকলো আমার 1 ঘর, ঠিক আছে? তাহলে 3.6, 6 দিয়ে ভাগ করলে কত হয়, 6 দিয়ে 0.6, তাহলে 6 দিয়ে ভাগ করলে কত হয় 0.6। তাহলে সি এর মান পেয়ে গেলাম কত আমি, 0.6, ঠিক আছে? এবার দেখো জাস্ট আমি 0.036কে আমি 0.06 দিয়ে ভাগ করেছি। তারপরে দেখো এবার দেখো পরে কী বলা আছে, বি আর সি, তাই না? বি আর সি, তাহলে এখানে এ পেয়ে যাবো আমি। তাহলে এবিসি কত, এবিসি আমার বলা আছে এটা,
আর বি আর সি কত 0.18, তাহলে আমি এখান থেকে পেয়ে যাবো। আমি এবার করবো কী করে, আমি এই 0.36কে আমি ভাগ করবো কত দিয়ে, ভাগ করবো আমি বি আর সি গুণ করেছেন এটা 1.8, তাহলে 0.18 দিয়ে আমি ভাগ করে দেবো, তাহলে আমি পেয়ে যাবো এর মানটা কত। তাহলে দেখো এখানে 3 ঘর না, এখানে 2 ঘর, তাহলে 2 ঘর তুলে দিলাম, দশমিক এখানে। এবার 18 দিয়ে ভাগ করলে কত হয়, 18 2 না 0.2, তাহলে এর মান বেরোলো কত আমার 0.2। এবার দেখো সি আর এ গুণফল কত, সি আর এর গুণফল কত 0.12 না, তাহলে এখান থেকে আমি বি পেয়ে যাব। আমার এবিসি গুণ করে কত আসছে আমার 0.036, একে আমি কী করতে ভাগ করবো 0.12 দিয়ে ভাগ করি আমি। এটা দুটো ঘর উঠে গেলো, এখানে এখানে থাকলো। এবার দশমিক বিন্দু চলে আসলো এইখানটায়, এবার 12 দিয়ে ভাগ করে আমি কত হয় 0.3, তাহলে আমি বি এর মান পেয়ে গেলাম 0.3, এর মান পেয়ে গেলাম 0.2 আর সি এর মান 0.6। তাহলে এখান থেকে আমি এ পেলাম 0.2, বি পেলাম কত 0.3 আর সি পেলাম কত 0.6, বোঝা গেল। তাহলে এইভাবে আমি এ বি সি এর গুণফলকে আমি যদি এ দিয়ে ভাগ করি বি পাবো, বি দিয়ে ভাগ করলে সি পাবো, সি দিয়ে ভাগ করলে এ পাবো, ঠিক আছে। এইভাবে আমি করেছি। জাস্ট প্রথমে তোমরা কী করবে, পরপর গুণ করে দেবে, গুণ করে আন্ডাররুট করলাম, আন্ডাররুট এবার গুণ করলে অনেক বড় সংখ্যা আসতো, আমি গুণ করলাম না, জাস্ট আমি উৎপাদক করে ভেঙে রাখলাম, ঠিক আছে। এবার জোর জোর থেকে বাইরে নিলাম, এই 3 থেকে একটি 3 আসলো, এই 2 থেকে একটি বাইরে, এই 3 থেকে একটি বাইরে আসলো, এই 0.2 একটি বাইরে আসলো, আর একটি শুধু একটি 2 থেকে একটি 2 বাইরে আসলো। গুণ করে পেলাম কত, আমি গুণ করে পেলাম 0.036। এবার আমি এ বি সি দিয়ে ভাগ করে আমি এ বি বি সি বার করলাম, ঠিক আছে। এভাবে অঙ্কটা আমরা করব। তারপরে দেখো পরের অঙ্কটা কী দিয়ে আছে, 23 দাগের অঙ্কটা। একটি দেয়ালের গায়ে 14.64 মিটার একটি মই সোজা করে দাঁড় করানো আছে। তাহলে মনে করো দেয়াল এরকম, এর গায়ে কি একটি মই রাখা আছে, ঠিক আছে। মইটা কত উচ্চতা 14.64 মিটার। বলেছে মইটি নিচের প্রান্ত কতটা টেনে নিলে অপর প্রান্তটি পাঁচিলের গায়ে থেকে এত মিটার উঁচুতে থাকবে। তো দেখো বলেছে মইটির নিচের প্রান্ত কতটা টেনে নিলে অপর প্রান্তটি পাঁচিলের গায়ে 14.4 মিটার উঁচুতে থাকবে। তা দেখো কী হবে, এই অংশটা এই নিচের অংশ টেনে নেবে দিকে, ঠিক আছে। নিলে দেখো এই মই যে লম্বাটা এটা তো একই থাকবে, তাহলে মইটা কেমন হবে, মইটা এইভাবে সাজানো হবে, ঠিক আছে। সাজানো হলে আগে ছিল যখন মইয়ের উচ্চতা সোজা হয়েছিল তখন কত ছিল 14.64, এখন কত হবে 14.4, ঠিক আছে। 14.4 মিটার এখান থেকে, তাহলে এই দূরত্বটা বার করতে হবে। তো দেখো আমি একটু ছবির মাধ্যমে বুঝে নেওয়ার চেষ্টা করি। এইরকম ছিল দেয়ালটা, ঠিক আছে। এই দেয়ালের গায়ে একটি মই ছিল, এই মই মনে করো মইয়েরা ছিল, ঠিক আছে। এই মইটা ছিল, এর উচ্চতা কত 14.64 মিটার হলো। এবার বলেছে কি এই অংশটা নিচের অংশটা সরিয়ে নিতে হবে, মানে মইটা এখন কেমন আসবে, এখন সরে এরকম চলে আসবে, এরকম, ঠিক আছে। এরকম চলে আসলো, হলো এই মই চলে আসলো। এইবার বলেছে কতটা সরাতে হবে, মানে এই দূরত্বটা বার করতে হবে, ঠিক আছে। তাহলে এই উচ্চতা হবে কত 14.4 মিটার, এটা বলা আছে প্রশ্নে আমার। তো এখানে দেখো আমার কিচ্ছু করতে হবে না, তোমরা লিখবে যে মইটির উচ্চতা 14.64 মিটার, আর পরবর্তীকালে যখন নিচের অংশটা সরিয়ে নেওয়া হলো তখন মইটি ভূমি থেকে 14.4 মিটার উঁচুতে আছে। অর্থাৎ এখন যে মইয়ের অবস্থান, যখন মইটাকে সরিয়ে নেওয়া হলো তখন মইটি কিন্তু একটি ত্রিভুজের কি অতিভুজ, তাই না, অতিভুজ না। তাহলে যদি আমি ভূমি ধরি, এটা লম্ব, তাহলে অতিভুজ না। আমরা কি জানি ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার, তাই না। ভূমি মানে বেস, সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র অনুযায়ী ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে দেখো এটা ভূমি না, এটা লম্ব না, এটা অতিভুজ না। তাহলে দেখো আমাকে বার করতে ভূমি সমান সমান কী পাবো আমি, ভূমি স্কোয়ার সমান কী পাবো আমি, অতিভুজ স্কোয়ার বিয়োগ লম্ব স্কোয়ার, এটা পাবো আমি। তো এখান থেকে আমি ঠিক তাই কাজ করবো, যে ভূমি স্কোয়ার মনে করে ভূমি বার করতে হবে আমাকে। তাহলে ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ মানে কত 14.64 স্কোয়ার বিয়োগ
14.4 স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো এইখানে যদি আমি এই সংখ্যাটাকে যদি আমি বর্গ করি তাহলে অনেক বড় সংখ্যা হয়ে যাবে। ঠিক এই সংখ্যাকে বর্গ করলেও কিন্তু অনেক বড় সংখ্যা হয়ে যাবে। আমি কী করব, আমি একটি সূত্র জানি, এস যদি ধরি এটা এ, এটা যদি ধরি বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এক কাজ করবো, এর সঙ্গে একবার যোগ করব, একবার বিয়োগ করব। তাহলে 14.64 যোগ 14.4 এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, 14.64 বিয়োগ 14.4 হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার দেখো যোগ করে দিই আমি, তাহলে যোগ করলে কত হয়, 4, 6 আর 4 10 শূন্য, হাতে আমার 1, 14, 28, 29, তাই না, 29.94 গুণ বিয়োগ করলে কত হয় 0.40 তো 24, এই না, এই সংখ্যা হয়। তাহলে ভূমি স্কোয়ার মানে ছিল এটা, ঠিক আছে। ভূমি মানে কত হয়, ভূমি সমান কী হবে, এটার আন্ডাররুট হবে, ঠিক আছে। এইবার আন্ডাররুট তোমাকে করতে হবে। আন্ডাররুট আমি কীভাবে করি দেখো, তো দেখো এইখানে তুমি যদি 29.2904কে যদি 24 দিয়ে গুণ করো তাহলে কত হবে, 6, 9, 6, 9, 6, ঠিক আছে। এইবার দশমিক বিন্দু কত ঘর পরে বসবে, এখানে 1 2, এখানে 1 2, 4 ঘর, তাহলে 1 2 3 4, এখানে দশমিক বিন্দু বসবে, এটা কি হবে আন্ডাররুট। এবার এই সংখ্যাটা আন্ডাররুট করলে কত হবে, আন্ডাররুট করলে 2.64 মিটার। তোমরা এই সংখ্যাটাকে বর্গমূল করে দেখবে 2.64 মিটার। তাহলে মইটা কিন্তু আমাকে আগে ছিল এরকম, এখন মইটা সরে এসছে এরকম। সুতরাং এই হাইটটা কিন্তু এই হাইটটা কিন্তু কখনো চেঞ্জ হয়নি, কারণ মই তো একই রকম আছে। সুতরাং এই মইটা কী হলো, প্রথমে হয়ে গেল, প্রথমে ভূমি ছিল, মইটা প্রথমে ছিল লম্ব, পরে কী হলো অতিভুজ। তাহলে ভূমি দৈর্ঘ্য বার করতে গেলে আমাকে কী করতে হবে, এই অতিভুজ স্কোয়ার বিয়োগ লম্ব স্কোয়ার মানে এই ভূমি স্কোয়ার, ঠিক আছে। এখান থেকে উত্তর কত আসলো আমার 2.64। তাহলে মইটা 2.64 মিটার সরিয়ে নিলে পরবর্তীকালে মানে মাটি থেকে মইটি উচ্চতা হবে 14.4 মিটার। বোঝা গেল, এইভাবে অঙ্কগুলো আমরা করব। তারপরে দেখো 24 কী দেওয়া আছে, কোভিডের সময় অগ্রদূত ক্লাবের যতজন সদস্য আছে প্রত্যেকে তত গুণ 10 টাকা। মানে ধরো একজন সদস্য থাকলে 1 গুণ 10 টাকা, ধরো 3 জন সদস্য আছে তাহলে 3 গুণ 10 টাকা, কিন্তু 30 টাকা করে দিয়েছে। যতজন সদস্য আছে প্রত্যেকে তত গুণ 10 টাকা চাঁদা দেয় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে মোট 4,000 টাকা জমা দিলেন। তাহলে অগ্রদূত ক্লাবের মোট সদস্য সংখ্যা কত কত, ঠিক আছে। তা ধরে নেব অগ্রদূত ক্লাবের সদস্য সংখ্যা কত, x জন, ঠিক আছে। এবং প্রত্যেকের দেওয়ার টাকা পরিমাণ কত, প্রত্যেকে দেওয়া টাকার পরিমাণ কত হবে, টাকার পরিমাণ বলেছে তত গুণ 10 টাকা, মানে এই 10 গুণ x, ঠিক আছে। মানে এই যতজন সদস্য ছিল তত গুণ 10 টাকা, ঠিক আছে। তাহলে প্রত্যেকে কত টাকা দেয়, এই 10x টাকা দেয়। এটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। এইবার তোমরা লিখবে প্রশ্ন অনুসারে কী হবে, এখানে x গুণ এই 10x, ঠিক আছে। এবার এই টাকা দেওয়ার ফলে কত টাকা উঠলো আমার, 4,000 টাকা কী উঠলো আমার মোট চাঁদা উঠলো। তত গুণ 10 টাকা দেওয়ার ফলে মোট 4,000 টাকা আমার চাঁদা উঠলো। তাহলে এখান থেকে বা পাবো কত, দেখো x গুণ 10 10x স্কোয়ার সমান কত 4,000, তাই না। এখান থেকে 10 দিয়ে ভাগ করে দিই আমি, বা x স্কোয়ার মানে কত 4,000কে আমি কী করবো, আমি 10 দিয়ে ভাগ করে দেবো, কত হবে 0 0 কেটে গেলো 400। তাহলে দেখো এখান থেকে পেলাম আমি কত, বা x স্কোয়ার সমান কত 400, x মানে কত হবে আন্ডাররুট করে দেবো 400 আন্ডাররুট করলে কত হয় 20 গুণ 20 400 না 20। অতএব ওই ক্লাবের সদস্য সংখ্যা 20 জন। একদম সহজ অঙ্ক, শুধুমাত্র আমাকে এই কনসেপ্টটা বুঝতে হবে যে x জন সদস্য এবং প্রত্যেকে x গুণ 10 টাকা দেয়। তাহলে মোট কত হবে, কারণ 5 জন সদস্য যদি 5 টাকা করে তাহলে 50 টাকা উঠবে। তাই সেখানে সদস্য আর প্রত্যেকের দেওয়া টাকার পরিমাণ গুণ করলে আমি মোট টাকার পরিমাণ পেয়ে যাব। এখানে দেখো তাই করেছি আমি, সদস্য এবং প্রত্যেকের দেওয়া টাকার পরিমাণ 10x, তাহলে গুণ করে 4,000 টাকা আমার টাকা উঠেছে। এখান থেকে আমি x এর মান পেলাম কত 20। তাহলে মোট সদস্য সংখ্যা ওই ক্লাবে 20 জন, ঠিক আছে। তারপরে দেখো আরেকটা অঙ্ক দেওয়া আছে, সহজ অঙ্ক 25 জায়গায় কী দেওয়া আছে,
একটি বৃত্তের ক্ষেত্রফল ও ব্যাসার্ধের সম্পর্ক হলো ব্যাসার্ধের বর্গ ইন্টু 22/7 সমান ক্ষেত্রফল। এটা বলা আছে সহজ জিনিস এটা, তাহলে আমি এখানে বললেই করতে পারবো। বলেছে কি ব্যাসার্ধের বর্গ, ধরি বৃত্তের ব্যাসার্ধ কত আর, ধরি বৃত্তের ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ 8 সেমি হলো। তাহলে কি বলেছে ব্যাসার্ধের বর্গ মানে r² ইন্টু গুণ বলেছে না, গুণ r² মানে r এর বর্গ ব্যাসার্ধের বর্গ গুণ 22/7 22/7 সমান কি বৃত্তের ক্ষেত্রফল, তাই না? ক্ষেত্রফল বলেছে কত 6.6.16 এটা বলা আছে আমার। তাহলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, আর এর মান বার করতে হবে। তো এখানে তাই যা বলেছে তাই লিখলাম আমি, কি ব্যাসার্ধের স্কোয়ার গুণ 22/7 সমান 6.16 এই বলা আছে। এইবার আমি এখান থেকে লিখে নেবো, বা এখন r² মানে কী পাবো আমি, এটা আমি দেখে গুণ আছে না এখানে, ভাগ করে দেবো। তাহলে 6.16 গুণ 7 ভাগ কত, ভাগ 22। এবার 22 দিয়ে ভাগ করে দেখি কী দাঁড়ায়। 11 দিয়ে কাটলে কত হয়, 11 দিয়ে কাটা হলো 2, এখানে দশমিক বিন্দু বসবে। এবার 2 দিয়ে কাটলে কত হয় 0.28। তাহলে r² মানে কত 0.28 গুণ 7, ঠিক আছে। এখান থেকে আর পেয়ে যাবো আমি, কত হবে আন্ডাররুট করে দেবো 0.28 গুণ 7। এবার দেখো এখান থেকে আমি আমি এই 28 গুণ 7 নিচে কত, এই 28কে দশমিক তুলে 100 করে দেবো, ঠিক আছে। 100 বর্গমূল হলো। এবার দেখো 28কে লিখবো আমি 4 গুণ 7, পরে 7টা ছিল আর নিচে কত 100 হলো। এবার বর্গমূল করে দেবো। এবার দেখো এই 4-এর থেকে কী হবে, দুটো 2কে গুণ করলে 4 হয়, তাহলে কী হবে 4-এর বর্গমূল 2, আর 2টোর সাথে বর্গমূল 7, আর 100 বর্গমূল 10, তাহলে কত হবে এখানে 14/10 সমান 1.4 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে ওই বৃত্তের ক্ষেত্রফল কত পেলাম 1.4 সেন্টিমিটার। তুমি লিখবে যে ওই বৃত্তের ক্ষেত্রফল কত, ওই বৃত্তের ক্ষেত্রফল ব্যাসার্ধের দৈর্ঘ্য কত 1.4 সেন্টিমিটার, ঠিক আছে, হয়ে গেল। তারপরে দেখো পরের অঙ্কটা কী আছে, 26 দাগে বলেছে, দেখো লাস্ট অঙ্কটা কী দেওয়া আছে এখানে, দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে 99.3/16 এবং একটি সংখ্যা অপরটির 3 গুণ, তাই না? সংখ্যা দুটি নির্ণয় করো। তো ধরে নেবো আমি, ধরি একটি সংখ্যা, ধরে কি লিখবো, একটি সংখ্যা x, অপর সংখ্যা কত হবে, এই সংখ্যা 3 গুণ না, অপর সংখ্যা তুমি লিখবে অপর সংখ্যা কত 3x, ঠিক আছে। এই সংখ্যাটা এই সংখ্যাটা এই সংখ্যা 3 গুণ, এটা আমার বলা আছে আমার, এবং গুণফল বলা আছে এই, ঠিক আছে। এইবার তুমি লিখবে প্রশ্নানুসারে। এবার লিখবে যে প্রশ্নানুসারে কি বলা আছে, একটি সংখ্যা x, এই সংখ্যা 3 গুণ অন্যটি সংখ্যা, তাই না? এটা দেওয়া আছে কত 99.3/16 হলো। এবার দেখো এখানে তোমরা লিখবে যে বা কত 3x² সমান কত, এর সঙ্গে এটা গুণ করব, এর সঙ্গে এটা যোগ করব। তাহলে দেখো 99-এর সঙ্গে 16 আমি একবারে কী করে আমি গুণ করব, আমি ধরে নেব এটা 100, ঠিক আছে 100, তাহলে 100 গুণ 16 1600, কিন্তু এখানে 1 কম না 16 কম, মানে কত 1584, তাই না? তাহলে 1584-র সঙ্গে 3 যোগ করে দেবো না, কত হবে 1587, তাই না? 15 উপর কত 1587 আর নিচে কত 16। এবার দেখো 3x² মানে এত না, তাহলে আমি বা এখান থেকে করবো x² সমান কত হবে, এই 3টা গুণ ছিল না, এখানে গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ হয়ে লিখি আমি এই 15 8 7, এদিকে কত নিচে 16, এই 3টা ভাগ হয়ে যাবে নিচে 3, ঠিক আছে। এবার দেখো 3 দিয়ে সংখ্যাটাকে কাটা যায় কিনা একটু দেখে নিই আমি, ঠিক আছে। 3 দিয়ে কত ভাগ যাবে, 3 5 15, 3 2 6, 3 9 27, ঠিক আছে। উপরে কত 5 2 9 আর নিচে 16। তাহলে x² মান যদি এটা হয়, বা x সমান কত হবে এই 5 2 9 আর নিচে কত 16 কি আন্ডাররুট। তাহলে দেখো আমরা কি জানি, আমরা জানি 23-এর বর্গ করলে 529 হয়, আর 4-এর বর্গ করলে 16 হয়। তার মানে 529-এর বর্গমূল 23 এবং 16-র বর্গমূল 4। তাহলে পেয়ে গেলাম আমি একটি সংখ্যা কত, একটি সংখ্যা বলেছে x সমান বলেছে 23/4 আমি পেয়ে গেছি। অপর সংখ্যাটি এর 3 গুণ, তাহলে অপর সংখ্যা কত 3x না, 3x মানে কত 23/4 গুণ কত 3, তা 3 23 কত 69, নিচে কত 4। এবার তোমরা চাইলে পূর্ণ সংখ্যা আকারে রাখতে পারো, ঠিক আছে। 4 6 24, 4 5 20, 3/4 একটি সংখ্যা
অপর সংখ্যাটা তোমরা চাইলে পূর্ণ সংখ্যায় ভাগ করে রাখতে পারো। 4 দিয়ে ভাগ করো, 4 17 68 না, 17 পূর্ণ 1/4। তাহলে আমরা পেয়ে গেলাম একটি সংখ্যা 5 পূর্ণ 3/4 এবং অপর সংখ্যাটি 17 পূর্ণ 1/4। তোমরা এখানে দেওয়া আছে সংখ্যা দুটি নির্ণয় করো। সংখ্যা দুটি আমি নির্ণয় করেছি। তো দেখো, আজকে আমরা সপ্তম শ্রেণীর প্রভাতী গণিত বইয়ের ভগ্নাংশের বর্গমূল সংক্রান্ত যত প্রশ্ন ছিল এই অধ্যায়ে, ভগ্নাংশের বর্গমূল সংক্রান্ত স্কোয়ার রুট অফ আ ফ্র্যাকশন, ভগ্নাংশের বর্গমূল সংক্রান্ত যত প্রশ্ন ছিল প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে সমাধান করে দেওয়া আছে। তোমরা ক্লাসগুলো দেখবে, তাহলে এই বর্গমূল সংক্রান্ত সমস্ত প্রশ্ন তোমরা উত্তর এখানে শিখতে পারবে এবং কীভাবে আমরা দ্রুত করতে পারবো তারও পদ্ধতি এখানে তোমরা পেয়ে যাবে। তো প্রত্যেকে ভালো থাকবে। আগামী ক্লাসে আমি নতুন একটি অধ্যায় করাবো। প্রত্যেকে ভালো থাকবে। জয় হিন্দ।